আজ ৭ই জুন, বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে ৬ দফার দাবিতে আন্দোলনকারী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ এবং তদানীন্তন ইপিআর। শহীদ হয়েছিলেন ১১ জন। শহীদের রক্ত স্ফুলিঙ্গের মতো বারুদে যেন আগুন ধরিয়ে দেয় আরও তীব্রভাবে। ৬ দফা সেই আন্দোলন আমাদের নিয়ে যায় ৬৯-৭০ হয়ে ৭১-এ স্বাধীনতার যুদ্ধে। আমাদের আজকের এই অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ দফা। আমরা আমাদের আজকের এই আয়োজনটি সাজিয়েছি থিম সং, তথ্যচিত্র, আলোচনা, যাতে থাকবে স্মৃতিচারণ। সেই সাথে এই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। চলুন আমাদের অনুষ্ঠান সূচিতে যাই। প্রথমেই আমরা দেখতে চাই থিম সং। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর,
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। শুধু ঐতিহাসিক ৬ দফা দিবসের উপরে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র চলুন এবার আমরা দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৬ দফা ও ৭ই জুন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ৬ দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। জীবন জীবিকার সব ক্ষেত্রেই আমরা ছিলাম বঞ্চনার শিকার। অধিকার আদায় করতে হবে, বজ্রকণ্ঠে এই আহ্বান জানানো সেদিনের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান আন্দোলন সংগ্রামে উদ্দীপ্ত করেছিলেন গণমানুষকে। বাঙালির ঐক্যবদ্ধ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি প্রণয়ন করলেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা। পাকিস্তানের ভবিষ্যৎ গণতান্ত্রিক শাসনতন্ত্র নিয়ে আলোচনার জন্য ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে সম্মিলিত বিরোধী দলসমূহের সম্মেলন হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল সেখানে যোগ দেন। ৫ ফেব্রুয়ারি আরম্ভ হওয়া সে সম্মেলনে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশের চেষ্টা করেন। কি ছিল ৬ দফাতে? দফা ১, দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমন হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, জনসাধারণের সরাসরি ভোটে। অর্থাৎ এর মাধ্যমে দাবি করা হয়েছিল শাসনতান্ত্রিক গ্যারান্টির আওতায় পাকিস্তানের ফেডারেল রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার, যার ভিত্তি হবে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির, থাকবে সর্বজনীন ভোটাধিকার ও সার্বভৌম আইন পরিষদ। দফা ২, কেন্দ্রীয় ফেডারেল সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, যথা দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। অর্থাৎ দেশ রক্ষা ও বৈদেশিক নীতির ক্ষেত্র ছাড়া সকল বিষয়ে ফেডারেশনের ইউনিটগুলোর হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকার দাবি জানানো হয়েছিল। দফা ৩, মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুইটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে। ক, সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা খ, বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে, তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। দাবি রাখা হয়েছিল স্বনির্ভর আর্থিক ব্যবস্থাপনার, দুটি পরস্পর বিনিময়যোগ্য মুদ্রা বা পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থা সহ একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, আর থাকবে পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন প্রবাহ রোধের শাসনতান্ত্রিক বিধান। দফা ৪, ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। অর্থাৎ কর বা শুল্ক ধার্যের ব্যাপারে অঙ্গরাষ্ট্রগুলোর সার্বভৌম ক্ষমতা থাকবে। দফা ৫, ফেডারেশনভুক্ত প্রতিটি অঙ্গরাষ্ট্রের বহির্বাণিজ্যের পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে। খ, বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলোর এখতিয়ারাধীন থাকবে। গ, কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলোই মেটাবে। ঘ, অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে দেশজ দ্রব্যাদি চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো বাধা নিষেধ থাকবে না। ও, শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। অর্থাৎ অঙ্গরাষ্ট্রগুলোর জন্য থাকবে বহির্বাণিজ্যের আলাদা হিসাব, আরও থাকবে অর্জিত বৈদেশিক মুদ্রার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ। দফা ৬,
আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। অর্থাৎ অঙ্গরাষ্ট্রগুলোর নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা থাকবে। শেখ মুজিবুর রহমান 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করার চেষ্টা করলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের পূর্ব বাংলার তাবেদাররা তাকে কঠোর ভাষায় সমালোচনা করতে থাকেন। কুচক্রীরা 6 দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনায় অস্বীকৃতি জ্ঞাপন করলে শেখ মুজিবুর রহমান সম্মেলন বর্জন করেন। অতঃপর 20 ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে 6 দফা দলীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে 18 থেকে 20 মার্চ মতিঝিলস্থ ইডেন হোটেলের প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিলে 6 দফা কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বঙ্গবন্ধু 66-র 25 ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানের জনসভায় 6 দফাকে নূতন দিগন্তের নূতন মুক্তি সনদ হিসেবে উল্লেখ করেন। এরপর 6 দফার যৌক্তিকতা তুলে ধরতে তিনি একের পর এক জনসভা করেন। এভাবে সারা দেশে ৩৫ দিনে মোট ৩২টি জনসভায় তিনি বক্তৃতা করেন। ৩ মাসে বঙ্গবন্ধুকে বারবার গ্রেফতার করা হয়। জামিন নিলে আরেক মামলায় আবারও গ্রেফতার। এইভাবে 9 মে তাকে গ্রেফতার করা হলে প্রতিবাদে ফেটে পড়ে জনতা, নেমে আসে রাজপথে। সারা দেশে কৃষক শ্রমিক জোরদার আন্দোলন গড়ে তোলেন। 6 দফা আন্দোলন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন তখন আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছিলেন তিনি। বাঙালির মুক্তির সনদ 6 দফা কর্মসূচির পক্ষে 1966 সালের 7 জুন দেশব্যাপী তীব্র আন্দোলনের সূচনা হয়। এই দিনে শেখ মুজিবুর রহমান সহ অন্য নেতাদের মুক্তির দাবিতে হরতাল পালনের সময় পুলিশের গুলিতে মনু মিয়া সহ 11 জন শহীদ হন। সেই থেকে 7 জুন পালিত হয়ে আসছে ঐতিহাসিক 6 দফা দিবস হিসাবে। 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে ঐতিহাসিক 7 জুন ছিল আমাদের স্বাধীনতার চেতনার রক্তাক্ত বহিঃপ্রকাশ। এবার বিশেষ বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি 6 দফা দাবি দিবস হিসেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছাত্র জীবন থেকে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সংগ্রাম করেছেন। বাঙালি জাতি একটা উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, এটাই তার আকাঙ্ক্ষা ছিল। তিনি সেটাই চেয়েছেন। তার সবসময় চিন্তা ছিল যে কীভাবে এই জাতিকে দুঃখ দারিদ্র্য থেকে মুক্তি দেবেন, ক্ষুধা শোষণ বঞ্চনা থেকে মুক্তি দিয়ে একটা উন্নত জীবন দেবেন। পাকিস্তান নামে যে দেশটি সৃষ্টি হয়েছিল সেখানে তার যথেষ্ট অবদান ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পাকিস্তান হওয়ার সাথে সাথে আমাদের রাষ্ট্রভাষা বাংলার উপর আঘাত আসে, মাতৃভাষায় কথা বলার সুযোগ বন্ধ করে। সে আন্দোলনও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে প্রথম শুরু করে দিয়েছিলেন। সেই থেকেই যাত্রা শুরু। 54 যে যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালে, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের যে 21 দফা কর্মসূচি, সেখানেও পূর্ব বাংলার মানুষের কী কী চাহিদা এবং কীভাবে উন্নত হবে সেই 21 দফা কর্মসূচিতে সেগুলিও সন্নিবেশিত ছিল। কিন্তু সে সরকার টিকতে পারেনি বেশি দিন। পাকিস্তানি সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে দেয়। এরপর 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন এদেশের মানুষ কিছুটা মুক্তির স্বাদ পায়, কিন্তু সেটাও বেশি দিন টেকেনি। 58 সালে মার্শাল ল জারি হয়। তিনি পাকিস্তানের সৃষ্টির পর থেকেই
বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য যে চিন্তা চেতনাগুলি তার ভিতরে লালিত ছিল সেটাই প্রতিফলিত হয়েছিল 6 দফা প্রণয়নের মাধ্যমে। আর সেটা আরও তার সুযোগ এসে গেল 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের মধ্য দিয়ে, যখন দেখা গেল যে এই ভূখণ্ডের মানুষ সম্পূর্ণভাবেই নিরাপত্তাহীন। সেই সময় তিনি এই 6 দফা দাবিটা উত্থাপন করেন। এই দাবিটা উত্থাপন হয়েছিল তখন সমস্ত পাকিস্তানের বিরোধী দল একটা সম্মেলন ডেকেছিল লাহোরে। সেই সম্মেলনে তিনি এই 6 দফা দাবিটা উত্থাপন করতে চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই 6 দফা দাবিটা তিনি তুলতে চাইলেন এটা গ্রহণ করা হয়নি। এবং শুধু তাই না, এটা এজেন্ডাভুক্ত করবার চেষ্টা তিনি করেছেন, সেটাও তারা করেনি। এমনকি আমাদের কয়েকজন বঙ্গ সন্তান এই বাংলাদেশের রাজনীতিবিদ তারাও কিন্তু এটা মেনে নেয়নি বা এটাকে তারা গ্রহণ করেনি। তখন তিনি লাহোরেই প্রেসে এটা দিয়ে দেন, প্রেস কনফারেন্সও করেন, তারপর ঢাকায় ফিরে আসেন। এটা ফেব্রুয়ারি মাসের কথা। ঢাকায় ফিরে এসে তিনি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সে 6 দফা দাবি তিনি উত্থাপন করেন। 6 দফা দাবি উত্থাপনের সাথে সাথেই পাকিস্তানি শাসকদের কথা ছিল যেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার জন্যই এই দাবি তিনি তুলেছেন, কিন্তু সেটা বাস্তব না। তিনি মানুষের অধিকারের কথা বলেছেন। যাই হোক, এই 6 দফা দাবিকে জনগণের দাবিতে রূপান্তর করা, অর্থাৎ 6 দফা দাবিকে জাতিপিতা নাম দিয়েছিলেন এই বাংলাদেশের জনগণের বাঁচার দাবি হিসেবে। তিনি যখন 6 দফা দাবি উত্থাপন করেন, তিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন। ওয়ার্কিং কমিটির মিটিং ডাকা হয়, ধানমন্ডি 32 নম্বরে সে মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে 6 দফা দাবি গ্রহণ করা হয়। এখানে অনেকেই হয়তো কারো কারো একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং এরপর মার্চ মাসে 18 থেকে 20 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ডাকা হয়। এই কাউন্সিল ইডেন হোটেলে অনুষ্ঠিত হয়। 18 তারিখে অধিবেশন বসে। 19শে মার্চ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগের সভাপতি এবং তাজউদ্দিন আহমদকে, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে সভাপতির দায়িত্ব পালন করেছেন মৌলানা তর্ক বাগিশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিব 10 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। 19শে মার্চ সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি একটা নীতি নির্ধারণী ভাষণ দেন। সেখানে বঙ্গবন্ধু বলেন, কোড 6 দফা প্রশ্নে কোনো আপোষ নাই, রাজনীতিতেও কোনো সংক্ষিপ্ত পথ নাই। নির্দিষ্ট আদর্শ ও সেই আদর্শ বাস্তবায়নের জন্য নিবেদিত প্রাণ কর্মীদের ঐক্যেই আওয়ামী লীগ বিশ্বাস করে, আনকোড। সেই সাথে সাথে তিনি আবারও বলেন, আরেকটা কোড আমি করছি, কোড এদেশে আওয়ামী লীগ সব সংগ্রামেরই বাণী প্রথম বহন করেছে। সংগ্রামের পথে তারা নির্যাতন ভোগ করেছে সত্য, কিন্তু সংগ্রাম ব্যর্থ হয় নাই। 6 দফার সংগ্রামও ব্যর্থ হবে না। ত্যাগ তিতিক্ষার দ্বারা এই সংগ্রামকেও আমরা সার্থক করে তুলব, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই। এরপর 20 মার্চ পল্টন ময়দানে জনসভা হয় এবং সেই জনসভায় সকলে ভাষণ দেন এবং 6 দফাকে গ্রহণ করেন। তারপর তিনি শুরু করেন সারা বাংলাদেশ ভ্রমণ। তিনি 35 দিনে বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জেলা নেই যেখানে তিনি না যান এবং আনাচে কানাচে সব জায়গায় তিনি সফর করেন এবং একদিকে দলকে সংগঠিত করা এবং 6 দফা দাবির প্রতি সমর্থন আদায় করা, আর সেই সাথে সাথে 6 দফার জন্য আন্দোলন গড়ে তোলা। এই আন্দোলনের জন্য সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যাপক হারে প্রচারপত্র তৈরি করা,
বুকলেট তৈরি করা, আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফার সম্পূর্ণ ব্যাখ্যা, কেন 6 দফা দেওয়া হলো তার ব্যাখ্যা সম্বলিত প্রচারপত্র ব্যাপকভাবে বিলি করা হয় এবং জনগণ এই 6 দফাকে খুব দ্রুত মেনে নেয়। এই 6 দফার মিটিং করতে যেয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে যে কথাগুলি বলেছিলেন, চট্টগ্রামে 25শে ফেব্রুয়ারি 1966 সালে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের কিছু আমি উল্লেখ করতে চাই। সে ভাষণে তিনি বলেছিলেন, কোড যাওয়ার বেলায় বলে যায়, যারা দেশের জন্য মরে গেছে তারা কি স্বাধীনতা ভোগ করেছে? আপনারা সংগ্রামের জন্য প্রস্তুত হন। মৃত্যু আমার হতে পারে, ভবিষ্যৎ বংশধর সুখে থাকবে। ত্যাগ ও সাধনা ছাড়া কোনো দিন কোনো জাতির মুক্তি আসে না। ত্যাগ যদি করেন দাবি আদায় হবে। আনকোড। অর্থাৎ কত আগে থেকেই তিনি প্রস্তুতি নিয়েছিলেন, আমি সেটা এখানে তুলে ধরতে চাই। 26 তারিখে তিনি নোয়াখালী বেগমগঞ্জে সভা করেন, সেখানে তিনি ভাষণ দেন। তার বক্তৃতা আমি কোট করছি, এই বাংলা সোনার দেশ, কিন্তু এখানে পরগাছা বেশি হয়। জঙ্গল ছাপ না করলে ভালো ফসল হয় না। বাংলা যেমন শস্য শ্যামলা, তেমনি পরগাছায় ভরে যায়। যাতে বাংলাদেশে পরগাছা হতে না পারে তার চেষ্টা করুন, বাংলাদেশ মুক্ত হবেই। 6 দফা দেবার পর তিনি এই সফরগুলি করেন। এরপরে কাউন্সিল অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং তার এই সফর তিনি অব্যাহত রাখেন। আন্দোলন চলতে থাকে। ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন যে নারায়ণগঞ্জে বিশাল জনসভা 6 দফার উপর। 8ই মে সেই জনসভা থেকে তিনি যখন ফিরে আসেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চট্টগ্রাম, পাবনা, যশোর সহ খুলনা, ময়মনসিংহ, সিলেট, যেখানেই বড় বড় জেলায় জনসভা করেছেন, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এই বক্তৃতা দেওয়ার জন্য। তাকে গ্রেপ্তার করেছে, তাকে জেলে নিয়েছে, আবার সেখান থেকে জামিন পেয়ে মুক্তি পেয়ে আরেক জায়গায় তিনি জনসভা করেছেন। এইভাবে চারণের বেশে সারা দেশ তিনি ঘুরে বেরিয়েছেন। 6 দফা কখন দিয়েছে, কিভাবে দিয়েছে, কত দিয়েছে সেগুলি আপনারা সবাই জানেন। আমি সেই জায়গাটায় না যেয়ে আমি এই বিষয়গুলি কয়েকটা বিষয়ই তুলে ধরতে চাইলাম এই জন্য যে তিনি কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, তিনি নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করেছিলেন, তার বক্তব্যের মধ্য দিয়ে সেই কথাগুলি কিন্তু উঠে এসেছে। যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন 7ই জুন হরতাল ডাকা হলো, কারণ মে মাসে তাকে গ্রেপ্তার করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি চেয়ে এবং 6 দফা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চলছিল, কারাবন্দী থাকা অবস্থাও তার মুক্তির জন্য দাবিতে, তখন 7ই জুন হরতাল ডাকা হয়। এখানে আমি আমার মায়ের কথা বলবো যে এই হরতাল সফল করার জন্য আমার মা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তিনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের চক্ষু বাঁচিয়ে আমাদের ছাত্রদের সঙ্গে, সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে একটা হরতাল সফল করার জন্য তিনি বিভিন্ন কাজ করেছে। একথা আমি অনেকবার অনেক বক্তৃতা বলেছি। এবং সেই হরতালে সেখানে আপনারা জানেন যে অনেক মানুষ মৃত্যুবরণ করে। এতে মনু মিয়া, আবুল হোসেন, শফিক, শামসুল হক সহ 11 জন মানুষ সেই দিন আত্মাহুতি দেয়। এই রক্তের অক্ষরে 6 দফার নাম তারা লিখে যায়। আর যে 6 দফার ভিত্তিতেই 70-এর নির্বাচন হয়, সেই নির্বাচন হওয়ার পর যখন আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ আসন পায়, যেটা পাকিস্তানিরা কোনো দিনই আশা করেনি, এরপরে তিনি অসহযোগ আন্দোলন দেন। ঐতিহাসিক 7ই মার্চের সেই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে, আন্তর্জাতিক ঐতিহ্যে এটা এখন স্বীকৃত, যে এই ভাষণটি সারা বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল। অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র বিপ্লব, সশস্ত্র বিপ্লবের মধ্য থেকে বিজয় অর্জন আমরা করেছি। কাজেই আজকের এই দিনটা আমাদের জন্য এই জন্যই তাৎপর্যপূর্ণ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 6 দফা দাবি আদায়ের এই 7ই জুনে রক্তের অক্ষরে এই 6 দফার
দাবির কথা লিখে গিয়েছিল বলেই আজকে এই 6 দফার ভিত্তিতেই নির্বাচন এবং আমাদের যুদ্ধে বিজয় এবং আমরা স্বাধীনতা অর্জন করি। এই 6 দফার ভিতরেই 1 দফা নিহিত ছিল, সেটা অন্তত আমরা পরিবারের সদস্যরা জানতাম। তিনি সবসময় বলতেন 6 দফা মানে 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। তা আজকে আমরা সেই স্বাধীন জাতি। তবে বাঙালি জাতিকে তিনি যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, যে প্রস্তুতি নিয়েছিলেন, আর্থসামাজিক উন্নয়নে যে কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন, দুর্ভাগ্য যে তা তিনি করে যেতে পারেননি। 15ই আগস্ট নির্মমভাবে তাকে এবং আমাদের পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি ছোট বিদেশে ছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। দেশে আসার পর আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করলো, আমি দেশে ফিরে এলাম। তখন থেকে আমাদের একটাই চেষ্টা ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন। আজকে আল্লাহর রহমতে আমরা উন্নয়নশীল দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। রক্ত কখনো বৃথা যায় না, এটাই প্রমাণিত সত্য। আর জাতির পিতা আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। 75-এর পর আমরা মুক্তিযুদ্ধের আদর্শ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু সে আদর্শ আজকে আবার ফিরে এসেছে এবং জাতির পিতার সেই শিক্ষা নিয়েই বাংলাদেশ সারা বিশ্বের বুকে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তিনি স্বাধীন করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু 66-র 5 ফেব্রুয়ারি লাহোরে সম্মিলিত বিরোধী দলসমূহের এক কনভেনশনে বঙ্গবন্ধু বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা উত্থাপন করে তার বিষয় সূচিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছিলেন। সভার সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী তা প্রত্যাখ্যান করেন। ধানমন্ডির 32 নম্বরের সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি এবং প্রাদেশিক এবং জাতীয় পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সামনে এই 6 দফা পেশ করার পরে 6 দফা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত হলো এবং সিদ্ধান্ত হলো 18, 19, 20 মার্চ আওয়ামী লীগের সম্মেলন হবে। কিন্তু 20 ফেব্রুয়ারি এই যে আপনার সবার পরেই বঙ্গবন্ধু কিন্তু বের হয়ে গেলেন, যেটা শ্রদ্ধা আমির হোসেন আহমেদ সাহেব বলেছেন যে বঙ্গবন্ধু চট্টগ্রামের লালদিঘির ময়দানে তিনি বক্তৃতা করে বলেছিলেন যে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, একদিন সমগ্র পাক ভারতের মধ্যে ব্রিটিশ সরকারের জবরদস্ত শাসন ব্যবস্থাকে উপেক্ষা করে এই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়েই বীর চট্টলের বীর সন্তানেরা স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন। আমি চাই যে পূর্ব পাকিস্তানের বঞ্চিত মানুষের জন্য দাবি আদায়ে সংগ্রামী পতাকাও চট্টগ্রামবাসীর চট্টগ্রামের উদ্বোধন করবে। 18, 19, 20 তারিখ ছিল আওয়ামী লীগের সম্মেলন। আওয়ামী লীগের সম্মেলন শুরুই হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি পরিবেশনের মধ্য দিয়ে, যেই গান আজকে আমাদের জাতীয় সঙ্গীত। তারপরে তিনি ঐতিহাসিক বক্তৃতা দিলেন, 6 দফার উপরে কথা বললেন। 20 মার্চ পল্টনে ঐতিহাসিক বক্তৃতা দিলেন, দিয়ে বললেন আমি অনেকের কাছে গিয়েছিলাম, আমাকে কেউ সমর্থন করে নাই। কবিগুরু রবীন্দ্রনাথের সেই একটি কবিতা থেকে উল্লেখ করলেন, তোর ডাক শুনে যে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে। আওয়ামী লীগ নেতার দল নয়, আওয়ামী লীগ কর্মী দল। আওয়ামী লীগের কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে আমি আমার লক্ষ্যে পৌঁছবই। সেই 20 মার্চের পরে তিনি 35 দিনে 32টি জনসভা তিনি বক্তৃতা করে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। নারায়ণগঞ্জে জনসভা করে তিনি যখন একটায় বাসায় আসলেন তখন তাকে দেশ রক্ষা আইনে 32(2) এবং ক ধারা বলে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তারপরে কারাগারে বন্দী করা হলো। এই কারাগারে থাকা অবস্থায় 18ই জানুয়ারি 1968 বঙ্গবন্ধুকে রাষ্ট্র বনাম শেখ মুজিব নামে একটি মামলা, আমরা যেটাকে আগরতলা মামলা বলি, মামলার আসামি হিসেবে বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়। জেলখানার সামনে থেকে বঙ্গবন্ধু এক টুকরা মাটি কপালে বসে বলেছিলেন, হে মাটি আমি তোমাকে ভালোবাসি, যদি ওরা আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমার যদি ফাঁসি হয়, আমার মৃত্যুর পর আমি যেন তোমার কুলে চিরনিদ্রায় শায়িত থাকতে চাই। যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো তারপরে তাজউদ্দিন ভাইকে গ্রেপ্তার করা হলো। মিজান চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসাবে ভারপ্রাপ্ত সভাপতি হলো। 13ই মে পল্টনে প্রতিবাদ সভা হলো, বিরাট প্রতিবাদ সভা। মানুষ
লক্ষ লক্ষ মানুষ রক্তাক্ত হলো আমাদের ঐতিহাসিক 6 দফা। তখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে কারাগার রোজনামার মধ্যে আছে 5 জুন লিখেছেন, আওয়ামী লীগ কর্মীরা যথেষ্ট নির্যাতন ভোগ করেছে। 6 দফা দাবি যখন তারা দেশের কাছে পেশ করেছেন তখনই প্রস্তুত হয়ে গিয়েছে যে জনগণের শোষণের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম। পৃষ্ঠা 65। তারপরে 6 জুনে লিখেছেন, পূর্ব বাংলার জনগণকে আমি জানি, হরতাল তারা করবে, রাজবন্দির মুক্তি তারা চাইবে, 6 দফা সমর্থন করবে। আরো লিখেছেন, ত্যাগ বৃথা যাবে না, যায় নাই কোনোদিন, নিজে ভোগ নাও করতে পারি, দেখে যেতে নাও পারি, তবে ভবিষ্যৎ বংশধররা আজাদি ভোগ করতে পারবে। কারাগারের প্রাচীর আমাকেও পাষাণ করে তুলেছে। এদেশের লক্ষ কোটি মানুষ, মা বোনেরা দোয়া আছে আমাদের উপর, জয়ী আমরা হবেই, ত্যাগের মাধ্যমে আদর্শ জয় হয়। পৃষ্ঠা 68। আবার 7 জুন লিখেছেন, 12টার পরে খবর পাকাপাকি হয়ে গেল যে হরতাল হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। তারা 6 দফা সমর্থন করে আর মুক্তি চায়, বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, শ্রমিকদের ন্যায্য দাবি, কৃষকের ন্যায্য দাবি, কৃষকের বাঁচার দাবি তারা চায়। এর প্রমাণ এই হরতালের মধ্যেই হয়ে গেল। পৃষ্ঠা 69। 8 জুন লিখেছেন, তবে এদের ত্যাগ বৃথা যাবে না, এই দেশের মানুষ তার ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন জীবন দিতে শিখেছে তখন জয় হবেই, কেবলমাত্র সময় সাপেক্ষ। শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসেছে, কৃষকরা কাজ বন্ধ করেছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করেছে, ছাত্র স্কুল কলেজ ছেড়েছে। এত বড় প্রতিবাদ আর কোনোদিন কি পাকিস্তানে হয়েছে? বঙ্গবন্ধু। পৃষ্ঠা 73 এবং 74। 6 দফার পক্ষে 7 জুনের সর্বাত্মক হরতাল কর্মসূচির পক্ষে জনমত তৈরিতে ইত্তেফাকের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সেই মানিক মিয়াকে গ্রেপ্তার করে এবং নিউ ন্যাশনাল প্রিন্টিং প্রেস বাজেয়াপ্ত করে, যেটা আমাদের 1969-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ইত্তেফাককে আবার আমরা ফিরে পেয়েছিলাম। সুতরাং 6 দফা ছিল আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন যে সাঁকো দিলাম, এই সাঁকো পেরিয়ে একদিন আমি স্বাধীনতায় পৌঁছব। এই 6 দফা হল আমাদের স্বাধীনতার সূচনা বিন্দু। 6 দফা যদি না দিত, আগরতলা মামলা হতো না বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আগরতলা মামলা না হলে গণ অভ্যুত্থান হতো না, গণ অভ্যুত্থান না হলে বঙ্গবন্ধু মুক্তি পেতেন না, আর বঙ্গবন্ধু যদি মুক্তি না পেতেন 70-এর নির্বাচনে আমরা বিজয়ী হতাম না, আর 70-এর যদি আমরা বিজয়ী না হতাম 71-এর মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে আমরা 16ই ডিসেম্বর বাংলাদেশকে হানাদার মুক্ত করতে পারতাম না। এই 6 দফার সিঁড়ি বেয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যেতে চাই অধ্যাপক নাজমা শাহীন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার কাছে যেটা প্রশ্ন, আবার তরুণ প্রজন্ম এখন ইতিহাস শিখতে পাচ্ছে, এই 6 দফা তাদের হৃদয়ে যে চিরন্তন সত্যটি শিখিয়ে দিচ্ছে, আপনি তাকে কিভাবে দেখেন? আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ সিলেটের মনু মিয়া সহ আরো 11 জন শহীদকে স্মরণ করি। তাদের মহান আত্মত্যাগ বাঙালির ইতিহাসে অমর, অক্ষয় হয়ে থাকবে। 6 দফা আন্দোলন বাঙালির মুক্তির সংগ্রামে একটা উজ্জ্বল অধ্যায়, এক ঐতিহাসিক তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। বাঙালির মুক্তির সনদ, স্বাধীনতার প্রাক কাব্য, জাতীয় মুক্তির সোপান, মুক্তি সংগ্রামের রূপরেখা, বাঙালির ম্যাগনা কার্টা, বাঙালির 1000 বছরের ইতিহাসের টার্নিং পয়েন্ট প্রভৃতি নানা ভূষণে ইতিহাসবিদ এবং গবেষকগণ এই 6 দফাকে অলঙ্কৃত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা লিখেছেন, কোট, 6 দফা বাঙালির স্বাধীনতার সনদ, আনকোট। 6 দফা তৎকালীন আবেগপ্রবণ বাঙালির তারুণ্যের মাঝে সীমাহীন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছিল। 46 বছর বয়সে বঙ্গবন্ধু যখন 6 দফা ঘোষণা দেন, তেজদীপ্ত ছাত্র সমাজ তখন এটিকে বাঙালির মুক্তি সনদ হিসেবে আখ্যায়িত করে। 6 দফার পরিপ্রেক্ষিতে বাঙালির ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের ভেতর প্রবল এক আকাঙ্ক্ষা তৈরি হয়। আমি তখন সেই তরুণ প্রজন্মের অংশ, আমি তখন স্কুলের ছাত্রী। পরবর্তীতে যখন আন্দোলনকে নস্যাৎ করার জন্য সকল নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয় এবং
একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন এই জাতীয় নেতৃত্বের বিকল্প হিসেবে ছাত্র নেতৃত্ব রাজনৈতিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 69 সালে জানুয়ারি মাসে 6 দফাকে কেন্দ্র করে 11 দফার আন্দোলন জোরদার হয় এবং তাই সেই আন্দোলনেরই এক পর্যায়ে জানুয়ারির 20 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ পুলিশের গুলিতে নিহত হয় এবং পরবর্তীতে 21 তারিখে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। 22 থেকে 24 তারিখে 24 তারিখে হরতাল ছিল। সেই 24 তারিখে লক্ষ লক্ষ লোক পল্টন ময়দানে জমায়েত হয়। ক্ষোভ, ক্রোধ এবং আক্রোশে ফেটে পড়ছিল এবং সেদিন নবকুমার স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মতিউর সহ 4 জন নিহত হয় এবং এই সংবাদ ছড়িয়ে পড়ার পরেই কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সর্বসাধারণ রাস্তায় নেমে আসে। এক দুর্বার গণ আন্দোলন তৈরি হয় এবং অভ্যুত্থানের রূপ নেয় এবং সারা দেশে যখন এই আন্দোলন গণজোয়ারের রূপ নেয় এবং তখন স্বৈরশাসক আইয়ুব খান পিছু হটতে বাধ্য হয়, আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেন এবং বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হন। এরপরেই তো মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধে এই যে তরুণ প্রজন্ম যোগ দিয়েছিল, আমাদের মতো স্কুলের ছেলে মেয়েরাও কিন্তু যোগ দিয়েছিল, সেটাও কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়েই যোগ দিয়েছিলাম। আর আজকে তরুণ প্রজন্মকে 6 দফা থেকে যে শিক্ষা তারা নিতে পারে, 6 দফা মানে কিন্তু আপোষ না করা এবং তারুণ্যের শক্তি অজেয়, তার তরুণরাই দেশমাতৃকার শক্ত ভিত তৈরির নির্ভরযোগ্য হাতিয়ার। বঙ্গবন্ধু তাই 6 দফার প্রশ্নে কোনো আপোষ করেননি। সত্য ন্যায়ের প্রশ্নে বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর 6 দফার ঘোষণা থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারে। 6 দফা মানেই সুদূর প্রসারী চিন্তা। 66 সালে ঘোষিত হয় 6 দফা ছিল বাঙালির মহানায়ক বঙ্গবন্ধুর এক সুদূর প্রসারী চিন্তার ফসল। তরুণ প্রজন্ম সেই চিন্তাকে তাদের মেধা মননে ধারণ করবে, তবেই জাতি নানা দুর্দিনে দুঃসময়ে আগত সকল বিপদ আপদ থেকে দেশকে রক্ষা করতে পারবে, নিরাপদ করতে সক্ষম হবে। এই সবগুলো গুণ ও আদর্শই আমরা বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মাঝে দেখতে পাচ্ছি। আমাদের তরুণদের উচিত এই আদর্শ নিজেদের জীবনে কর্মে ধারণ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কল্যাণ প্রতিষ্ঠায় আত্মনিবেদন করা। আবার ফিরতে চাই আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যে দুজন আছেন তাদের কাছে ব্যক্তিগত স্মৃতিচারণ, সেই 7ই জুন সেদিনের আপনার ব্যক্তিগত স্মৃতিচারণ। প্রথমে জননেতা আমির হোসেন আমু এমপি। 7ই জুনের হরতাল ঘোষণার পর আমার উপর দায়িত্ব হলো টঙ্গী শ্রমিক এলাকায় শ্রমিক সংগঠনগুলোকে এই হরতালে সামিল করা, এবং টঙ্গী তখন শ্রমিক নেতা ছিলেন, তাকে বলা হতো কালা মান্নান সাহেব, তিনি ছিলেন মূল নেতা টঙ্গীর। যদিও কাজী জাফরের ঘাঁটি ছিল তখন টঙ্গী, তারপরেও আমরা যখন গেলাম মান্নান সাহেব আমাদেরকে গ্রহণ করলেন এবং আমার সাথে আবুল কালাম আজাদ এবং চট্টগ্রামের শায়েস্তা খান সরওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি এমনিভাবে কয়েকজন আমার সাথে ছিল। আমরা বিভিন্ন মিল গেটে গিয়ে মিটিং করতাম, বিভিন্ন শ্রমিক ব্যারাকে গিয়ে মিটিং করতাম এবং তারপরে 6 দফা সমর্থন আসতো। 6 দফা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ না করে রাজনীতি করবার বা কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। এই পরিস্থিতি সেদিন সৃষ্টি ছিল এই আগরতলা মামলা দেওয়ার পর। আইয়ুব খান বাধ্য হলো, যদিও আগরতলা মামলায় জামিন দেওয়ার কোনো প্রভিশন ছিল না, তাই প্রথমে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা বলা হলো। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটা মেনে নিল, কিন্তু বাদ সাধলেন বেগম মুজিব। তিনি ক্যান্টনমেন্টে গিয়ে বঙ্গবন্ধুকে বললেন, প্যারোলে তুমি যেতে পারো না, আরও 34 জন বন্দী আছে এবং নিঃশর্তভাবে মুক্তি ছাড়া মুক্তি হবে না। বঙ্গবন্ধু তখন স্ট্যান্ড নিলেন এবং পরবর্তীকালে আইয়ুব খান বাধ্য হলো আগরতলা মামলা বাতিল করে দিয়ে বঙ্গবন্ধু সহ 35 জনকে মুক্তি দিতে। এবং গোল টেবিল বৈঠকে যাওয়ার আগে বঙ্গবন্ধু বললেন, আমি যেখানে যাই না কেন, যাই বলি না কেন, 6 দফা আমার মূল দাবি, এর থেকে কোনো বিচ্যুতি হওয়ার সম্ভাবনা নাই। বঙ্গবন্ধুর মূল লক্ষ্য ছিল স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি। তিনি 10ই জানুয়ারি দেশে ফিরে এসে তার বক্তৃতা বলেছিলেন, এত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমি অর্থনৈতিক মুক্তি দিতে না পারি। সেই অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যখন তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তেই
তাকে সপরিবারে হত্যা করা হলো। এবং দীর্ঘ 21 বছর আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা প্রথম ক্ষমতা আসা শুরু করলাম। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, তিনি যেটা চেয়েছিলেন যে পৃথিবীর মুখে বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করুক। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠাত্ব লাভ করেছে। পাশাপাশি তার এই সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে স্টেটসম্যানশিপ নেতা হিসাবে তিনি হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ আপনার স্মৃতিচারণের জন্য এবং এই কথাগুলো বলবার জন্য। আমি এবার একটু জননেতা তোফায়েল আহমেদ এমপি তার কাছে যেতে চাই। আপনিও সেরকম একেবারেই ইতিহাসের অংশ, ইতিহাসের এই পাতায় পাতায় আপনার চলা, সেই দৃষ্টিকোণ থেকে আমি 7ই জুনে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আসলে 7ই জুনের সাথে তো আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শহীদ বঙ্গবন্ধু দিয়েছিলেনই, কিন্তু এমন একটা সময়ে পাক ভারত উপমহাদেশের যুদ্ধের পরে বঙ্গবন্ধু যে লাহোরে যে গেলেন, এটা কিন্তু এই পাক ভারতের যুদ্ধ, তাশকান্ত এগ্রিমেন্ট, এগুলো নিয়ে বিরোধী দলের মিটিং ছিল। সেখানে বঙ্গবন্ধু গিয়েছিলেন তার 6 দফা সেই সাবজেক্ট কমিটিতে উপস্থাপনের জন্য, যেটা তাকে দেয়নি। যাই হোক, আমার স্মৃতির পাতায় অনেক কিছু ভেসে উঠে। যে 12ই নভেম্বর ভোলাতে ঘূর্ণিঝড় হয়, বঙ্গবন্ধুকে লঞ্চে করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু মানুষের মৃত্যুদেহ দেখে বঙ্গবন্ধু সহ্য করতে পারেন নাই। তখনও নদীতে লাশ ভাসে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় মৃত্যুদেহ পড়ে আছে। তারপর বঙ্গবন্ধু ঢাকায় ফিরে তৎকালীন শাহবাগ হোটেল, আজকে যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে তিনি সাংবাদিক সম্মেলন করে যখন বক্তৃতা দেন, তখন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তার বক্তৃতার পরিপ্রেক্ষিতে, ডু ইউ মিন ইন্ডিপেন্ডেন্স? বঙ্গবন্ধু এমনভাবে বক্তৃতা দিয়েছিলেন যে আমরা বিচ্ছিন্ন। আজকে এত বড় ঘটনা, পাকিস্তানের প্রেসিডেন্ট আসে নাই, পাকিস্তানের প্রেসিডেন্ট এসেছিল 14 দিন পর। একটা বক্তৃতায় 2 মিনিট সময় নিতেন, বলতেন ভাইয়ার আমার, আমি যদি আপনাদের জন্য ফাঁসির মঞ্চে যেতে পারি, আমি যদি আপনাদের জন্য জেল জুলুম অত্যাচার সহ্য করতে পারি, মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না? মানুষ হাত তুলে বঙ্গবন্ধুকে বলতে যা পারেন। তখন বলতেন যে আমার সাথে জয় বাংলা স্লোগান দেন। বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিতেন, মানুষ তার কণ্ঠে সেটা উচ্চারণ করতো। এই দেশে অনেক আন্দোলন হয়েছে, সব বঙ্গবন্ধুর কথায়। বঙ্গবন্ধু আমি কাছে থেকে দেখেছি দেশে এবং বিদেশে। তিনি বঙ্গবন্ধু শুধু দেশের না, আন্তর্জাতিক বিশ্বের মর্যাদাশালী নেতা ছিলেন। যেই সম্মেলনে তিনি গিয়েছেন, তিনি ছিলেন আদর্শের, তিনি ছিলেন সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমি বঙ্গবন্ধুর কাছে থেকে দেখেছি, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন, 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন, 14ই জানুয়ারি আমাকে 28 বছর বয়সে পলিটিক্যাল সেক্রেটারি করলেন এবং প্রতিবন্ধীর মর্যাদা। দেশে বিদেশে আমি দেখেছি যে বঙ্গবন্ধু দেশ, বঙ্গবন্ধু পৃথিবীর, বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় ছিল বাঙালি জাতি, বাংলার মানুষ, দুঃখী মানুষ। তার বক্তৃতায় প্রত্যেক জায়গায় তিনি বলতেন দুঃখী মানুষ। তিনি ধাপে ধাপে সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারপর আওয়ামী লীগ, তারপর ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 62 আমাদের শিক্ষা আন্দোলন, 1969 4 জানুয়ারি ডাকসু অফিসে বসে আমরা ঐতিহাসিক 11 দফা কর্মসূচি প্রণয়ন করলাম। যে 11 দফা কর্মসূচির মধ্যে এই 6 দফা আমরা পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত করলাম এবং এই 17 জানুয়ারি 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই 24 তারিখের মধ্যে আমরা গণ অভ্যুত্থান করলাম। আসাদ শহীদ হলো, মতিউর মকবুল রুস্তম শহীদ হলো এবং গণ অভ্যুত্থান হলো, আয়োগের ভিত খেপে উঠলো। তারপরে আমরা 9 ফেব্রুয়ারি পল্টনে জনসভা করে স্লোগান দিলাম, শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব। আমরা সে 1969 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করলাম। 21শে ফেব্রুয়ারি অর্ডার হলো এবং 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু তার বাসভবনে ফিরে এলেন এবং 22 ফেব্রুয়ারি মুক্ত পেয়ে 23শে ফেব্রুয়ারি সরওয়ার্দী উদ্যানে আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে গণসম্বর্ধনা দিলাম। যে গণসম্বর্ধনায় কৃতজ্ঞ বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আজ আমাদের বাংলা। আমি একটা কথা আমি অনেক সময় লিখি, সে লেখার মধ্যে লিখি যে 1920 সালে 17 মার্চ যেদিন বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, সেদিনই বাংলাদেশের জন্ম হয়েছিল। এই মহান নেতার জন্ম না হলে আজও আমরা পাকিস্তানের দাসত্বের ভিতরে আবদ্ধ থাকতাম। সেই মহান নেতার
শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং এই পৃথিবী চলে যাবে, যতদিন বাংলার মাটি এবং মানুষ আছে ততদিন বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ের মণিকোঠে বিরাজ করবে। সেটাই আমাদের জন্ম শতবার্ষিকীতে আমরা এবার সেটা মনে উপলব্ধি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই স্মৃতিচারণ এবং আপনাদের এই বিশ্লেষণ আর আমাদের উদ্দেশ্য তরুণদের কাছে তুলে ধরা, যেন তারা ইতিহাসের পাঠ নিয়ে সেরকম ব্যক্তিত্ব হয়ে ওঠে এবং বাংলাদেশকে সে সোনার বাংলা করে গড়ে তুলতে এক একটি হাতিয়ার হয়ে ওঠে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের অনুষ্ঠানে আলোচনা করবার জন্য। যে শিক্ষা বঙ্গবন্ধু তার 6 দফার মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, তা প্রজন্মের পর প্রজন্মান্তরে জারি থাকবে। এই শিক্ষা আমরা আমাদের সন্তানদের দেব। চলুন 6 দফার মন্ত্রে আমরা আবার উজ্জীবিত হই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।